Good afternoon. সবাই একটু জয়েন করো, স্টার্ট করছি। আজ রেড টি শার্ট, আমাদের দুটোই টি শার্ট। আমাদের এর আগে আরো একটা টি শার্ট ছিল, সেটা হচ্ছে সাদা, এবং সাদা টি শার্টটার সাথে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। মানে আমি জানি না তোমরা এটাকে রিলেট করতে পারবে কিনা, মানে এরকমও হয় যে আমি ভাবতেই পারছি না, বাট আমার সাথে এটা হয়েছে। সেটা হচ্ছে সাদা টি শার্টটা সব থেকে বেটার ছিল। অ্যান্ড কোনো একটা দিন আমি সাদা টি শার্টটা আমাদেরকে কাচতে দেওয়া হয়েছিল, সেই কাচার সময় ছাদেতে ক্লিপ দিয়ে আটকানো ছিল, অ্যান্ড সামহাউ সে টি শার্টটা উড়ে গেছে। জানো হাওয়া দিলে উড়ে যায়, তো সেটা উড়ে গেছে। সেখানেই শেষ নয়, এবার আমি দেখেছি যে কোনো একটা জামা কাপড় কিছু একটা উড়ে গেছে, সেটা আমি দেখেছি, কিন্তু এবং বাড়ির সবাই দেখেছে। সব থেকে বেশি আমি দেখেছি, কারণ যাই হোক আমি ওটা বুঝতে পারিনি যে ওটা আমার জামা বা ওটা কারোর জামা, আমাদের বাড়ির কারোর জামা বলে এটা আমি বুঝতেই পারিনি। অ্যান্ড আমি ভাবছি ঠিক আছে, অন্য কিছু হয়তো পড়ে গেছে। মানে যখনই পড়েছে উড়ে, সেটা পরে এতটাই কাদা মাখামাখি হয়েছে, এটা সাদা টি শার্ট, সেটা এতটাই কাদা মাখামাখি হয়েছে, সেটাকে আমি রিয়েলাইজই করিনি যে এটা কারোর টি শার্ট, এটা আমার টি শার্ট বলে এটা কারোর টি শার্ট, এটাকে আমি রিয়েলাইজই করিনি। এবং তারপর যখন আমি টি শার্টটা খুঁজেছি, আমি অনেক খুঁজেছি, পাইনি। তারপর গিয়ে মনে হচ্ছে ওটা আমার টি শার্ট হতে পারে, এবং পরে সেটাকে দেখা গেছে আমার হাজবেন্ডকে ওটাকে অনেক পরে সেটাকে উদ্ধার করার চেষ্টা করেছিল, কিন্তু সেটার উদ্ধারের জায়গাতেই ছিল না, বাট আমার টি শার্টটা উড়ে গেছিল। ফার্স্ট তোমাকে অন্য কালারে দেখলে? আমি সাদা পরে আসলে তোমাদের এরকম ভালো লাগবে যে সাদা শান্তির একটা প্রতীক। এনিওয়ে চলো, থ্যাংক ইউ। চলো, তোমাদের একটা বেশি স্পেশাল বক্তব্য আছে, সেটাকে বলে নিয়ে আমি ক্লাসটা শুরু করব। তোমাদের আমার বাকি আছে হচ্ছে সয়েল, বাকি আছে, ভেজিটেশন বাকি আছে, ঠিক? সয়েল বাকি আছে, ভেজিটেশন বাকি আছে। আজকের পর তোমাদের এগ্রিকালচার বাকি থাকবে, কারণ আমার এখনো ক্লাইমেট শেষ হয়নি। এই হচ্ছে বক্তব্য, আমার এখনো ক্লাইমেট শেষ হয়নি। আমাদের সাদা টি শার্ট ছিল, মানে শান্তনু স্যার যেটা পরে ওটা না, আর এর থেকে একটা ভালো সাদা টি শার্ট ছিল, বাট সেটা তো আমি যে কি করলাম। যাই হোক, তো এইটা হচ্ছে তোমাদের বাকি রয়েছে। আজকে আমি এগ্রিকালচার করাতে পারবো না, তারপর আমার ক্লাইমেট শেষ হয়নি। তোমাদের জন্য আমি আবার, তোমরা যারা ইংলিশ রিজনিং এর ক্লাসে ছিলে তারা দেখেছিলে আমি তোমাদের জন্য এভরি স্যাটারডেতে একটা এক্সট্রা করে ক্লাস নিচ্ছিলাম। তো আমি তোমাদের এভরি স্যাটারডে এক্সট্রা করে ক্লাস নিচ্ছি, আপাতত 5টা। ঠিক আছে, আপাতত 5টা আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি এভরি স্যাটারডে। তো ওই স্যাটারডে গুলোতে যেগুলো আমার বাকি থাকছে সেগুলো আমরা করছি, ঠিক আছে? তো কামিং যে স্যাটারডে রয়েছে, সেখান থেকে এভরি স্যাটারডে তোমাদের আমি এক্সট্রা ক্লাস অ্যালাইন করে দিচ্ছি। তোমরা নেক্সট উইক থেকে এক্সট্রা ক্লাসগুলো পেয়ে যাবে। কোথায় মানে কি, আর কোথায় নেবো আমি ক্লাস? এটার বাইরে আর কোথায় নেবো ক্লাস বাবা? একই টাইমে ক্লাস হবে, একটা থেকেই ক্লাস হবে, এই সময় ক্লাস হবে। তো এখান থেকে হবে, ঠিক আছে? রিজনিং ক্লাস হয়ে গেছে, তোমাদের হয়নি, অন্যদের হয়ে গেছে, তোমাদের হবে এরপরে। পাবো কি করে মানে কি, এই ক্লাসটা কি করে পাচ্ছ? এরকম করেই পাবে, এখানেই হবে, একটা সময় হবে। শুক্রবার পর্যন্ত ক্লাস হতো, এবার শনিবার পর্যন্ত ক্লাস হবে। আমি এই 5টা ক্লাস তোমাদের মানে এক্সট্রা অ্যাড করে দেবো, ঠিক আছে? রেকর্ডিংটাতে সবকিছুই আছে, রেকর্ডিং এর ফাইলটা দেখে নিলেও হয়। তোমরা যদি মনে করো যে ম্যাম আমরা রেকর্ডিং দেখে নেবো, আমাদের লাইভ ক্লাস চাই না, তাহলে আমি নেবো না। যদি মনে করো যে আমরা রেকর্ডিংটাই দেখে নেবো, লাইভ ক্লাস চাই না, তাহলে তাহলে আমি নেবো না। আর যদি মনে করো আমার মনে হচ্ছিল এক্সট্রা ক্লাস দিলে ভালো, তাই আমি এক্সট্রা ক্লাস করছিলাম। বাকিটা তোমাদের কর, বাকিটা তোমাদের কর। তোমরা যদি চাও তাহলে আমি করব।
তাহলে প্রত্যেক শনিবার দিন একটার সময় আমার ক্লাসটা থাকবে, ঠিক আছে? প্রত্যেক শনিবার একটার সময় ক্লাসটা থাকবে, ঠিক? আমি এখনো জানি না আমি পাবো কিনা, বাট আমি আমার দিক থেকে ট্রাই করবো যাতে আমি এক্সট্রা ক্লাসটা পেয়ে যাই। আমি এখনো জাস্ট তোমাদেরকে বললাম, এবার আমি গিয়ে আমার ম্যানেজারকে বলবো যে আমার এক্সট্রা ক্লাস চাই, তারপর আই গেস পেয়েই যাবো, ঠিক আছে, নেক্সট উইক থেকে। আমাদের এল নিনো থেকে বাকি ছিল না গো। আজকে তোমাদের দুটোর সময় ক্লাস নেই, তো আজকে আমি ক্লাসটা একটু এক্সটেন্ড করতে পারি আই গেস। নো প্রবলেম। জেট স্ট্রিম হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, জেট স্ট্রিম হয়ে গেছিল। একটা জিনিস শুনে রাখো, যেটা ফোল্ডারে লেখা রয়েছে যে সয়েল বলে ফোল্ডারে ফিজিওগ্রাফি 4, এইটা আমি চেঞ্জ করতে পারবো না। ফিজিওগ্রাফি 4 আমি চেঞ্জ করতে পারবো, সয়েল ফোল্ডারটার নাম চেঞ্জ করতে পারবো না, এটা আমি আগের দিনই বলে রেখেছিলাম। যেহেতু তোমাদের ক্লাসে আমাকে একটু বেশি এক্সপ্লেন করতে হচ্ছে, তাই জন্য আমার জিনিসটা লেন্দি হয়ে যাচ্ছে। সয়েল বলে ফোল্ডারের মধ্যেই এটা পাবে, তোমরা ক্লাস তো দেখছো, একটু শুনে রাখো ভালো করে, ক্লিয়ার কাট। আমি এক্সট্রা ক্লাসগুলো নিয়ে ওই ক্লাসগুলোকে নেব, আর সয়েল ফোল্ডারের মধ্যেই ফিজিওগ্রাফি 4টা থাকবে, ওটা আমার হাতে নেই চেঞ্জ করার মতো। ফিজিওগ্রাফি 4 নামটা চেঞ্জ করার ছিল, সেটা আমি অলরেডি করে দিয়েছি, ওকে? বাকি নামগুলো কোনো ফোল্ডারের নাম চেঞ্জ করা আমার হাতে পসিবলই নয়, এটা আমি করতেই পারি না, ওকে? তোমরা দরকার হলে লিখে রাখো যে এই ফোল্ডারে এই ক্লাসটা রয়েছে, যাতে তোমাদের পরপর ক্লাসটা একদম ঠিকঠাক মতো হয়, সেই মতো আমি করাচ্ছি। পরপর ক্লাসগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে কি সিকোয়েন্সে ক্লাসগুলো হচ্ছে, ওকে? ক্লাসের নামটা চেঞ্জ করেছি। ফিজিওগ্রাফি 4 চেঞ্জ হয়েছে তাই গেস। চল আগে এটাকে দেখে নাও ভাই, এটা বেশি ইম্পর্টেন্ট। চলো স্টার্ট করি ক্লাস। একটা মিনিট। একটা মিনিট, হ্যাঁ স্টার্ট করছি। এক মিনিট, হ্যাঁ। চলো না, এগ্রিকালচার শুরু করছি না, দাঁড়ান আপনাকে চেঞ্জ করি। এগ্রিকালচার শুরু করছি না, দেরি করে জয়েন করেছো আই গেস, তাই জন্য বুঝতে পারছো না। এগ্রিকালচার আমি শুরু করছি না, কারণ আমার ক্লাইমেট শেষ হয়নি। আমি নাম চেঞ্জ করে দিলাম, ঠিক আছে?
আমি নাম চেঞ্জ করে দিলাম, আগেরটারও নাম আই গেস চেঞ্জই আছে। নাম চেঞ্জ করে দিয়েছি, আগেরটারও চেঞ্জ করে দিয়েছি, আর এখনটাও চেঞ্জ করে দিয়েছি। ওকে, কি দেখবো আমি ফিজিওগ্রাফির মধ্যে সয়েলের নামটা চেঞ্জ। 16ই মে তো আমি ফিজিওগ্রাফি করিয়েছি, তাই তো? তো ফিজিওগ্রাফি ফোল্ডারের মধ্যেই আছে, ফিজিওগ্রাফি ফোল্ডারের মধ্যেই আছে। আচ্ছা অঙ্কন এটা মানে পরে দেখছি ভাই, কি করে ক্যান্সেল করবো এটা পরে দেখছি, চলুন ক্লাসটা শুরু করি। ঠিক আছে, সয়েলের ফোল্ডারে ফিজিওগ্রাফি 3 আছে, হ্যাঁ সেটাই থাকবে, আমি চেঞ্জ করতে পারবো না। তার কারণ হচ্ছে ফোল্ডারে নেম চেঞ্জ করা যায় না আমার দ্বারা, সেটা আমার কাছে হয় না। ওকে চলো স্টার্ট করছি ক্লাস। লক্ষ্মণ বলছে ক্লাস হবে না। না বাবা ক্লাস হবে না, আমরা আজকে গল্প করব। তুমি গল্প করতে ইন্টারেস্টেড না হও তাহলে দেখো কি করবে। চলো স্টার্ট করছি। তো এল নিনো আমাদের করার কথা। এল নিনো কি একটা প্রশ্ন খুব বেশি লেভেলের আসে। এল নিনো কি? এল নিনো হচ্ছে একটা মানে ওশান কারেন্ট, একটা টাইপ অফ ওশান কারেন্ট। আমি শুরু করছি ক্লাস, দুটো তিনটে কথা বলে রাখছি। যদি বলো যে রিভারের ক্লাসের পিডিএফ নেই, তোমরা দু তিনটে ক্লাস আমি নিয়েছি, তো দু তিনটে ক্লাসের মধ্যে দু তিনটে করে ফোল্ডার দেওয়া রয়েছে পিডিএফ এর, একটু খুঁজে নেবে, সবকটা দেওয়া আছে বাংলাতে। যদি না খুঁজতে পারো সাপোর্টে কল করবে বাবা, সবকটা বাংলা ইংলিশ সব দেওয়া আছে। আমি যেটা কমপ্লিট বলছি মানে সেটা কমপ্লিট, তোমরা প্লিজ একটুখানি ভালো করে খুঁজে নিও। আর কোনো কথা নয়, এখন যেটা পড়াচ্ছি সেটাকে মন দাও, সেটা দরকার, ফুল স্টপ। যদি বলা হয় যে দেখো সমুদ্র কোনো তো স্ট্যাগনেন্ট জায়গা নয়, এরকম জায়গা নয় যে সমুদ্র চুপ করে দাঁড়িয়ে আছে, সমুদ্র এরকম করে দাঁড়িয়ে থাকে না। তো সমুদ্র কি করে, তার মধ্যে থেকে কোনো স্রোত সবসময় প্রবাহিত হয়, এবং এই স্রোতটা কোনো কোনো সময় উষ্ণ স্রোত হয়, কোনো কোনো সময় এটা শীতল স্রোত হয়। এবং এই স্রোতের জন্য যে জায়গাটার পাশ থেকে শীতল স্রোত প্রবাহিত হয় সেই জায়গাটার পাশে শীতল হয়ে থাকে, যে জায়গাটার পাশ থেকে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তার পাশের জায়গাটা উষ্ণ হয়ে থাকে। তো কোনো কোনো জায়গায় শীতল স্রোত থাকে, কোনো কোনো জায়গায় উষ্ণ স্রোত থাকে। শীতল স্রোতের পাশের যে জায়গাটা হয় সেটা কম্পারেটিভলি কোল্ড হয়ে থাকে। ওয়ার্ম কারেন্টের পাশে উষ্ণ স্রোতের পাশে যে জায়গাটা হয় সেটা কম্পারেটিভলি ওয়ার্ম হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো থেকে একটা শীতল স্রোত প্রবাহিত হয়, মানে একদম কুমেরু মহাদেশ থেকে একটা শীতল স্রোত প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখানে এবার এই স্রোতটারই একটা শাখা এরকম করে এইদিকে উঠে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পেরু স্রোত। এইটারই একটা শাখা এদিক থেকে এরকম করে উঠে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের পেরু স্রোত। কেন পেরু স্রোত বলা হয়? তার কারণ এটা এখানে পেরু অবস্থিত, এই জায়গাতে পেরু অবস্থিত, এই জায়গাতে পেরু অবস্থিত, এখানটাতে তাই জন্য পেরু স্রোত বলা হচ্ছে। তো এটা শীতল স্রোত, পেরুর অঞ্চলটা তাহলে শীতলই হবে। ঠিক আছে, শীতলই রয়েছে। যখনই এটা ইকুয়েটোরিয়াল রিজিয়নে ঢুকছে, যখনই এই স্রোতটা ক্রান্তীয় অঞ্চলে ঢুকছে, মানে নিরক্ষীয় অঞ্চল, সে মনে আছে তো যেখানে প্রচন্ড বেশি উষ্ণ হয়, সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই ক্রান্তীয় অঞ্চল। পেরু মানে পেরু নাম ইংলিশে, পেরু স্রোত নাম, তোমার নাম যেমন কি অনন্ত, ওর নাম পেরু। পেরু একটা জায়গারও নাম, জায়গার পাশ থেকে যাচ্ছে বলে তার নাম পেরু স্রোত। এবার এই স্রোতটা যখনই ক্রান্তীয় অঞ্চলে প্রবেশ করছে, যখনই নিরক্ষীয় অঞ্চলে প্রবেশ করছে, তখনই এই জায়গাটা উষ্ণ স্রোত হয়ে যাচ্ছে। এটা এদিক থেকে এদিকে আসার সময় পুরোটা উষ্ণ স্রোত হয়ে যায়। ঠিক আছে, এবার উষ্ণ স্রোতের আমি কি বৈশিষ্ট্য বললাম, যে কোনো জায়গায় যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তার পার্শ্ববর্তী অঞ্চলটাও উষ্ণই থাকে। কোনো জায়গায় উষ্ণ স্রোত প্রবাহিত হলে তার পার্শ্ববর্তী অঞ্চলটা পুরোপুরি উষ্ণই থাকে। তো এই জায়গাটা উষ্ণ রইল,
মানে এই জায়গা যখন উষ্ণটা এলো, এই জায়গাটা পুরোটা একটা উষ্ণ প্রভাব থাকলো। উষ্ণ প্রভাব থাকলে সেখানে কি তৈরি হচ্ছে? সেখানে নিম্নচাপ তৈরি হচ্ছে। যদি কোনো একটা জায়গার পাশ থেকে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তার মানে সেই জায়গাটাতে একটা নিম্নচাপের তৈরি হচ্ছে। নিম্নচাপ তৈরি হলে সেখানে বৃষ্টি হবে। তো এখানে যদি নিম্নচাপ হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া প্লাস ভারতবর্ষ, এই যে এখানে ভারত রয়েছে, এই পুরো জায়গাটাতে প্রচুর পরিমাণে বৃষ্টির সৃষ্টি হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃষ্টির সৃষ্টি হবে। দিস ইজ নর্মাল, এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে আমাদের লা নি না, এটাকে বলা হয় লা নি না। ঠিক আছে, দিস ইজ নর্মাল, এরকমই হওয়ার কথা, এরকম হলে বৃষ্টিপাতটা ভালো হচ্ছে। ওকে, বাট যখন এই জিনিসটা না হয়ে একটু চেঞ্জ হয়ে যায়, কিরকম চেঞ্জ? কিরকম চেঞ্জ? এই যে পেরু স্রোত যেটা হচ্ছে, পেরু স্রোতটা যদি না হয়ে সেখান থেকে যদি একটা উষ্ণ স্রোত হয়, ধরো এখানে পেরু স্রোত যে শীতল স্রোতটা উঠছিল, সেটা না হয়ে যদি এখানে উষ্ণ স্রোত এইভাবে উঠতে থাকে, তাহলে যে উষ্ণতাটা, যে নিম্নচাপটা এই জায়গাতে তৈরি হচ্ছিল, সেই নিম্নচাপটা এখানে চলে আসে। যে নিম্নচাপটা ওখানে তৈরি হচ্ছিল, সেই নিম্নচাপটা এখানে চলে আসছে, এবং ওই জায়গা নিম্নচাপ না হয়ে এই জায়গাতে নিম্নচাপটা তৈরি হয়ে যাচ্ছে। নিম্নচাপ তৈরি হলে সেখানে বৃষ্টিপাত হবে। যে বৃষ্টিপাতটা এই জায়গাতে হওয়ার কথা ছিল, সেই পুরো বৃষ্টিপাতটা চলে আসলো এই জায়গাটাতে, এবং দক্ষিণ পূর্ব এশিয়া প্লাস ভারতে খরার সৃষ্টি হলো, বৃষ্টি না হওয়ার সৃষ্টি হলো। এইটাকে বলা হচ্ছে এল নিনো। যদি এইখানে উষ্ণ স্রোত হয়ে যায়, তাহলে যে ডিপ্রেশনটা ওই জায়গায় হওয়ার কথা ছিল, সেই ডিপ্রেশনটা চলে আসে এই জায়গাতে। ঠিক আছে, এবং এই জায়গাতে যদি হয়ে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের এল নিনো। আচ্ছা, চন্দন দাস, প্রিয়া, রিনা, বাবু, তোমরা যে কথাগুলো বলছো সেগুলো পরীক্ষায় আসবে তো বাবা? আমি একটা জিনিস পড়াচ্ছি, যদি মনে হয় এটা ইম্পর্টেন্ট নয়, তোমরা বেরিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারো। নিশ্চয়ই ইম্পর্টেন্ট নয়, তাই জন্যই তোমরা এত কথা বলছো। চন্দন দাস, সৃজিতা, প্রিয়া, রিনা, বেরিয়ে যেতে পারো যদি অন্য কিছু কথা বলার থাকে। আমি এখানে খেলা করছি না। যদি মনে হয় শুনবো না, প্লিজ বেরিয়ে যাও। কমেন্টটা খোলা হয়েছে, রাখা হয়েছে দেখার জন্য, যদি কিছু দরকার লাগে সেটার জন্য। পেরু রিজনে ওয়ার্ম স্রোত কেন হবে? নর্মালি হওয়ার কথা নয়। নর্মালি এই জায়গাটাতে ওয়ার্ম কারেন্ট হওয়ার কথা নয়। এই জায়গাটাতে দেখো নীল রয়েছে, তো এই জায়গাটাতে শীতল স্রোতই হওয়ার কথা, এখানে ওয়ার্ম কারেন্ট আসার কথা নয়। বাট কোনো কোনো সময় যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণে, মেনলি ক্লাইমেট চেঞ্জ প্লাস সমুদ্রের সারফেসের জল উষ্ণ হয়ে যাচ্ছে, এই কারণগুলোর জন্য এই জায়গাটাতে যে শীতল স্রোত হচ্ছিল, সেটার পরিবর্তে এখানেই উষ্ণ স্রোত হয়ে যায়। এবং পুরো আজকের দিন, এই বছর যেটা সুপার এল নিনো হবে, আমি তোমাদের আগের দিনও বলেছিলাম, আমি পুরো ডিটেলস ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো। এই বছর যে সুপার এল নিনো হচ্ছে, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এই বছর সি সারফেস টেম্পারেচার, সমুদ্র জলের উষ্ণতাটা মেইন জিনিসের থেকে 2 ডিগ্রি বেশি, এবং 2 ডিগ্রি মানে প্রচুর বেশি। সেই কারণে সুপার এল নিনো হচ্ছে, এবং এই জায়গাতে যে শীতল স্রোত হওয়ার কথা ছিল, সেই জায়গাটাতে উষ্ণ স্রোত চলে গেছে, এবং যে ডিপ্রেশনটা দক্ষিণ পূর্ব এশিয়াতে হওয়ার কথা ছিল, সেটা চলে গেছে দক্ষিণ আমেরিকায়। তো এই জায়গাটাতে এখন বৃষ্টিপাত হবে, এবং এই জায়গাগুলো পুরো শুকিয়ে মরে যাবে। এইটা এল নিনো, এবং এল নিনোর এফেক্ট হচ্ছে এটা। এল নিনোটা কি উষ্ণ স্রোত? হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় এল নিনো কি, অনেক সময় এই প্রশ্নটাই আসে, এল নিনো কি? এল নিনো কি? এল নিনো হচ্ছে একটা ওয়ার্ম ওশান কারেন্ট, উষ্ণ স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত। উষ্ণ স্রোত থেকে শীতল কিভাবে হয়? উষ্ণ স্রোত থেকে শীতল তো হয় না বাবা।
উষ্ণ স্রোতের জন্য তার পার্শ্ববর্তী অঞ্চলটা উষ্ণ হয়ে যায়, পার্শ্ববর্তী অঞ্চলটা যদি উষ্ণ হয়ে যায় তাহলে সেখানে নিম্নচাপ তৈরি হয়, নিম্নচাপ তৈরি হলে সেখানে বৃষ্টিপাত হয়। উষ্ণ স্রোতের থেকে শীতল স্রোত হয় না। এটার জন্য কি পলিউশন এফেক্ট করে? ডেফিনেটলি করে। এই যে পুরো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটার পিছনে তো পলিউশনই রয়েছে। যে আমি কি বলছি এতক্ষণ ধরে, যদি আমার কোনো একটা জায়গায় উষ্ণ স্রোত যায় তার পার্শ্ববর্তী অঞ্চলটা উষ্ণ হয়ে যায়, এই জায়গাতে শীতল স্রোত থাকলে কোনো কিছু চেঞ্জ হতো না। বাট এই জায়গাতে যখনই আমার উষ্ণ স্রোত চলে যাচ্ছে, এর পার্শ্ববর্তী অঞ্চল মানে এই জায়গাটা এটাও উষ্ণ হয়ে যাচ্ছে, এটা উষ্ণ হয়ে যাওয়ার জন্য এখানে বৃষ্টিপাত হচ্ছে। ইন্ডিয়ার ওপর এফেক্টটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই জায়গাটাতে বৃষ্টিপাত হওয়ার কথা, এই জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কথা, এটাও তো দক্ষিণ পূর্ব এশিয়া, এটাও দক্ষিণ পূর্ব এশিয়া, ওটাও দক্ষিণ পূর্ব এশিয়া, কারণ পৃথিবী তো গোল, এইটার ওটা তো একই জায়গায় রয়েছে। তো যে জায়গাতে বৃষ্টিপাত হওয়ার কথা সেটাতে বৃষ্টিপাত হচ্ছে না, তার জন্য এখানে কম বৃষ্টি হচ্ছে। নর্মাল যে কন্ডিশনটা সেটা হচ্ছে লানিনা, নর্মাল কন্ডিশনটা হচ্ছে লানিনা। যখন আমি পড়াচ্ছিলাম তখন তোমরা গল্প করছিলে, এটাই হচ্ছে প্রবলেম। যখন আমি পড়াচ্ছিলাম তখন সবাই গল্প করছিল। নর্মাল যদি এখান থেকে আমাদের শীতল স্রোত যায়, শীতল স্রোতটা এখানে গিয়ে উষ্ণ হয়ে যায়, উষ্ণ হয়ে এখানে নিম্নচাপ ঘটিয়ে বৃষ্টিপাত ঘটায়, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, এটাকে বলা হয় লানিনা। এত টেম্পারেচার হাই করে এর কোনো লিমিট থাকে? এর কোনো টাইম লিমিট থাকে না, টাইম লিমিট থাকে না যে এর মধ্যে হবে। এবছরে যে এলিনোটা হচ্ছে সেটা লাস্ট 150 বছরে হয়নি, এর কোনো রকম টাইম লিমিট থাকে না যে এর মধ্যেই হবে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, এই বছর সুপার এলিনো ইয়ার। আমি বেঙ্গলি চ্যানেলে পুরো ডিটেলস ক্লাস করে দিয়েছি, ডিটেলস ক্লাস রয়েছে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তোমরা একবার দেখে নিতে পারো যে কেন সুপার এলিনো বলা হচ্ছে, কিভাবে তার এফেক্টটা হচ্ছে। এটা ক্লিয়ার সবার কাছে? এলিনো ডেফিনেশনটা একবার বলবেন? আলাদা করে ডেফিনেশন কিছু নেই, এলিনো হচ্ছে একটা ওয়ার্ম ওশান কারেন্ট, ওয়ার্ম ওশান কারেন্ট। ওকে, আপনি আগের দিন জিজ্ঞেস করলাম বৃষ্টি কবে হবে। চলো, তো এলিনো লানিনো ডান। এর পরেরটা হচ্ছে সাদার্ন অসিলেশন। সাদার্ন অসিলেশনটা কি একটুখানি বলে রাখি। এরকম কোনো জায়গা হয় যে সমুদ্রের ওপর বৃষ্টি হবে না? এরকম কোনো জায়গা হয় বাবা? এরকম জিনিস মাথায় কেন আসে?
এরকম জিনিস কেন মাথায় আসে যে সমুদ্রের ওপর বৃষ্টি হবে না? যে বৃষ্টিটা যেখানে হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এল নিনো সবাই বুঝতে পেরেছো? এল নিনো সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এতক্ষণ ধরে যতটা করলাম তোমরা ক্লাসে বুঝতে পেরেছো? আমি এতক্ষণ ধরে যা যা বলেছি তোমরা ক্লাসে বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাদেরকে ভালো করে ক্লাস করাচ্ছি? আমি তোমাদের ভালোভাবে ক্লাস করাচ্ছি? হ্যাঁ, এটাই প্রশ্ন আসে যে এল নিনো কি যদি বলা হয় তাহলে সেটা ওয়ার্ম ওশান কারেন্ট এই হিসাবেই প্রশ্ন আসে। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ বোধহয় আমার ফোন আসছে এবং আমি ফোনটাকে ধরছি না এটাও দেখতে পাচ্ছ। বা যদি একজন কেউ কনস্ট্যান্ট অনেকবার ফোন করে, আমার 4বার ফোন এলো আমি একবার ধরলাম কারণ আমাকে অনেকবার একটা লোক ফোন করছিল, আমি একবার ধরলাম। এবার বোঝা যাচ্ছে না যে কিসের জন্য ফোন আসছে, ফোন ধরার কথাও নয়, আমি ফোন ধরিও না তোমাদের ক্লাসে, বাট একজন অনেকবার করে কল করছিল বলে আমাকে একবার ধরতে হলো ফোনটা। তাতে তোমাদের মধ্যে একজন লক্ষ্মণ বলে কেউ একজন সে লিখেছে ভালোভাবে ক্লাসটা করুন। তাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আমি কি তোমাদের সাথে ভালোভাবে ক্লাস করছি? আমি কি তোমাদের সাথে ভালোভাবে ক্লাস করছি? তোমরা যা যা জিজ্ঞেস করছো আমি বলে দিচ্ছি। তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? ভালোভাবে ক্লাস তাহলে লিমিটেড টাইমে হয়, জানো তো, যে টাইমটা দরকার হয় সেই টাইমেই ক্লাস হয়। সেখানে ভালোভাবে ক্লাস এক্সট্রা ক্লাস করে করা যায় না লক্ষ্মণ, জানো তো। যদি মনে হয় ভালোভাবে ক্লাস হচ্ছে না তাহলে তো কি আর করা যাবে, দেখো তুমি কি করতে পারো। একটা কেউ ভালোভাবে ক্লাস করতে এখানে আসে নর্মালি, এবং তার জন্যই বলে যে এইটাকে এক্সট্রা করতে হবে, এটাকে এক্সট্রা করতে হবে। আমি আমার টাইমের বাইরে গিয়ে এক্সট্রা করে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি আমার টাইমের বাইরে গিয়ে এক্সট্রা করে ক্লাস নিচ্ছি। যদি এইটুকু বোঝার মতো মাথায় বুদ্ধি না থাকে তাহলে তুমি কি করে চলবে বাবা? মানুষকে চলার জন্য মাথায় একটুখানি বুদ্ধির প্রয়োজন হয়, যেটা তুমি মাথায় আনো। ওকে, এর পরেরটা হচ্ছে সাদার্ন অসিলেশন, যেটাকে বলা হয় দক্ষিণের দোদুল্যমানতা। সেটা সেটা কাকে বলা হচ্ছে? দেখো, যখনই এইটা বেসিক্যালি একটা অবস্থানকে মিন করছে, এটা একটা অবস্থানকে মিন করছে। যখনই যখনই প্রশান্ত মহাসাগরে এখানে যখনই প্রশান্ত মহাসাগরে এবং ভারত মহাসাগরের একটা ভাইসি ভার্সা কন্ডিশনকে বোঝানো হয়, এটাকে বলা হয় দক্ষিণ দোদুল্যমানতা। এটা ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটাতে হচ্ছে যদি প্রশান্ত মহাসাগরে নিম্নচাপ থাকে তাহলে ভারত মহাসাগরে উচ্চচাপ হয়। এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আমি পুরোটাই দক্ষিণ গোলার্ধের কথা বলছি, আমি পুরোটাই দক্ষিণ গোলার্ধের কথা বলছি। যদি প্রশান্ত মহাসাগরে মানে এই জায়গাটা এখানে যদি নিম্নচাপ থাকে তাহলে ভারত মহাসাগরে উচ্চচাপ হয়, এটা ভারত মহাসাগর। আর যদি ভারত মহাসাগরে নিম্নচাপ থাকে তাহলে প্রশান্ত মহাসাগরে উচ্চচাপ হয়। দুটো আলাদা, মানে এইটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, এরকম একটা ভাইসি ভার্সা কন্ডিশন এখানে দেখতে পাওয়া যায়। ওকে, এরকম ভাইসি ভার্সা কন্ডিশন দেখতে পাওয়া যায়। যদি এখানে উচ্চচাপ হয় তাহলে ওখানে নিম্নচাপ হয়ে যায়, ওখানে নিম্নচাপ হলে এখানে উচ্চচাপ হয়ে যায়, ভাইসি ভার্সা কন্ডিশন হয়। যে বছর ভারত মহাসাগরে নিম্নচাপ থাকে সেই বছর ভারতবর্ষে মনসুন ভালো হয়। যে বছর ভারত মহাসাগরে নিম্নচাপ থাকে সেই বছর ভারতবর্ষে মনসুন ভালো হয়।
আর যে বছর ভারত মহাসাগরে উচ্চচাপ থাকে সে বছর ভারত মহাসাগরে মনসুন ভালো হয় না। ঠিক আছে, তো এইটাকে বলা হয় দক্ষিণের দোদুল্যমানতা বা এটাকে বলা হচ্ছে আমাদের সাদার্ন অসিলেশন। তো ভারতবর্ষের জলবায়ুর ওপর যে কটা জিনিস ইম্প্যাক্ট ফেলে, ভারতবর্ষের জলবায়ুর ওপর যে কটা জিনিস প্রভাব বিস্তার করে, তার মধ্যে এই কটা পয়েন্ট রয়েছে। ঠিক আছে, দোদুল্যমানতা থেকে তোমাদের খুব একটা প্রশ্ন আসবে না, জাস্ট কোন কোন পয়েন্ট গুলো ছিল সেগুলোকে আমি এক্সপ্লেন করে দিলাম। ওকে, মনসুন উইন্ড মনসুনের পাশাপাশি এলনিনো এফেক্ট করে। যদি এলনিনো হয় তাহলে মনসুন আমাদের কমজোরি হয়ে যাবে, যদি এলনিনো হয় মনসুন কমজোরি হয়ে যাবে। ভারত মহাসাগর মানে বে অফ বেঙ্গল? ভারত মহাসাগর মানে ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। ম্যাম উচ্চচাপে নিম্নচাপ কিসের উপর নির্ভর করে? উচ্চচাপ নিম্নচাপ মেইনলি টেম্পারেচারের উপর নির্ভর করে। উচ্চচাপ নিম্নচাপ মেইনলি টেম্পারেচারের উপর নির্ভর করে। যে জায়গাতে বেশি টেম্পারেচার থাকে সেই জায়গাতে নিম্নচাপ হয়। টেম্পারেচারটা বেশি, সেই জায়গাটা বেশি উষ্ণ হচ্ছে, সেখানকার বায়ুটা তাপ পেয়ে হালকা হয়ে ওপর উঠে যাচ্ছে, বায়ুটা চাপ কম দিচ্ছে, নিম্নচাপ। যে জায়গাটা ঠান্ডা বেশি, বায়ুটা নিচে নেমে আসছে, বায়ুটা চাপ বেশি দিচ্ছে, উচ্চচাপ। ঠান্ডা হলে উচ্চচাপ, গরম হলে নিম্নচাপ। ক্লিয়ার এইটুকু? ভারতবর্ষের মনসুনে কি কি এফেক্ট করে ক্লিয়ার এত পর্যন্ত? ক্লিয়ার এত পর্যন্ত? একদম ক্লিয়ার? ভারত মহাসাগরের ওপর মনসুন, ভারত মহাসাগরের ওপর থেকে মনসুনটা ঢুকছে বাবা, ওটাই দুটো শাখায় ভাগ হয়ে ঢুকছে। লানিনা হলে মনসুন ভালো হয়, লানিনা হলে মনসুন ভালো হয়, লানিনা হলে বৃষ্টিপাত বেশি হয়, ভালো হয়। ক্লিয়ার? চলো এর পরেরটাতে আসছি, কোপেনের ক্লাসিফিকেশন। লাস্ট বার মানে এই যে লাস্ট টাইম রেলের পরীক্ষাটাতে সেখানে তোমাদের কোপেনের থেকে প্রশ্ন এসেছিল। তো আমি এতদিন বলতাম খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, বাট প্রশ্ন এখান থেকে এসেছিল, তাই জন্য এটাকে খুব বেশি করে মনোযোগ দিয়ে করো, এখান থেকে প্রশ্ন আসে। চলো এখানে প্রথমে ইংলিশ রয়েছে, তারপর এখান থেকে বাংলা রয়েছে। যারা যারা বাংলা নিয়ে বলবে এখান থেকে বাংলা রয়েছে, ঠিক আছে? ইংলিশ বাংলা দুটোতেই রয়েছে। কোপেন কে ছিলেন একটু ভালো করে মনোযোগ দিতে হবে, এই মুহূর্তে অন্য কিছু করলে কিচ্ছু বুঝতে পারবে না। কোপেন কে ছিলেন? কোপেন ছিলেন আমি বললাম এই প্রশ্নটা, কোপেনের প্রশ্নটা রেলের পরীক্ষাতে এসেছিল, তাই জন্য করাচ্ছি সেটা সবারই হেল্পফুল হবে যদি মনে করো, সেটা মন দিয়ে শুনে একটু পড়ো। বুঝতে পেরেছো? যদি মনে করো পড়বে না, চুপ করে থাকো, কোনো অসুবিধা নেই, বাকিদের পড়তে দাও। ওকে, চুপ শোনো, এইটা রিলেটেড প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আদারওয়াইজ চুপ। কোপেন একজন অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদ ছিলেন। কোপেন অস্ট্রেলিয়ার একজন আবহাওয়াবিদ ছিলেন। তিনি পুরো ওয়ার্ল্ডের জলবায়ুর বিভাগ করেছিলেন, পুরো ওয়ার্ল্ডের জলবায়ুর যে বিভাগটা সেটা তিনি করেছিলেন, এবং সেই বিভাগ করতে গিয়ে তিনি দেখেছিলেন কোনো একটা জায়গার জলবায়ুর সাথে সেখানকার উদ্ভিদের একটা আলাদাই রিলেশন রয়েছে। জলবায়ু বলতে স্পেশালি কোনো একটা জায়গায় বৃষ্টিপাতের সাথে সেখানকার যে জলবায়ুটা হচ্ছে তার একটা রিলেশন রয়েছে। যদি কোনো জায়গাতে খুব বেশি বৃষ্টিপাত হয় তাহলে সেখানে একদম চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো জায়গাতে কম বৃষ্টিপাত হয় তাহলে সেখানে আমাদের মরু বা মরুপ্রায় বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। তো তিনি এই একটা রিলেশন খুব ভালো করে দেখেছিলেন। তো তিনি পার্টিকুলারলি এসে ভারতবর্ষের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছেন না, তিনি আলাদা করে ভারতের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছেন না, বাট তিনি ওভারঅল
ওয়ার্ল্ডে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন করেছিলেন এবং তার মধ্যে অটোমেটিক্যালি ভারতেরটা এখানে হয়ে গেছিল। তো তিনি প্রথম যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা করেছিলেন, তার যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা না, আগে এটাকে একটু দেখে নাও। তিনি সবকটা কিছু কিছু নাম্বার দিয়ে ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা করেছিলেন। যেমন এখানে বি, ক্যাপিটাল বি রয়েছে, ক্যাপিটাল ডাব্লিউ রয়েছে, স্মল এইচ রয়েছে, স্মল ডাব্লিউ রয়েছে। তো সব জায়গাতেই প্রত্যেকটা লেটার কোনো না কোনো একটা কিছুকে ইন্ডিকেট করছে, প্রত্যেকটা লেটার কোনো না কোনো কিছুকে একটা ইন্ডিকেট করছে। যেমন এখানে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি, প্রত্যেকটা জিনিসের এক একটা করে মানে আছে। কোন জিনিসটা কোন জিনিসটাকে মিন করছে আমাকে ওইটুকু বুঝতে হবে, ওটাকে বুঝে গেলে এটা একদম ইজি। তো তিনি প্রথম যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা করেছিলেন, তিনি ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা করেছিলেন অন দ্য বেসিস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসিপিটেশন। তিনি প্রথম এই যে সবকটার প্রথমে দেখলে যে এ বি সি ডি ই, সবকটার প্রথমে হয় বড় হাতের এ আছে, বা বড় হাতের বি আছে, বা বড় হাতের সি, বা বড় হাতের ডি, বা বড় হাতের ই আছে। প্রত্যেকটাতে এরকম জিনিস রয়েছে। এবং এই যে প্রত্যেকটা প্রথম বড় হাতের এ বি সি ডি ই, এই ভাগটা তিনি করেছিলেন সেই জায়গার টেম্পারেচার মানে তাপমাত্রা এবং প্রেসিপিটেশন মানে অধঃক্ষেপণের ওপর বেস করে। সেখানকার টেম্পারেচার, সেখানকার অধঃক্ষেপণের ওপর বেস করে একদম প্রথম যে এবিসিডি ই এর যে ভাগটা হয়েছিল, সেই এবিসিডি ই এর ভাগটা তিনি সেভাবে করেছিলেন। এর মধ্যে দুটো ভাগ বললাম, তাপমাত্রা এবং প্রেসিপিটেশন বললাম। এর মধ্যে এ সি ডি ই, এই জায়গাটা, যে জায়গাতে এ লেখা রয়েছে, যে জায়গাতে সি লেখা রয়েছে, যে জায়গাতে ডি লেখা রয়েছে বা ই লেখা রয়েছে, সেটা হচ্ছে হিউমিড অঞ্চল। হিউমিড অঞ্চল মানে আর্দ্র অঞ্চল। এ সি ডি ই, যদি কোনো জায়গায় এ সি ডি ই দিয়ে শুরু হয় কিছু, হয় এ দিয়ে বা সি দিয়ে বা ডি দিয়ে বা ই দিয়ে শুরু হচ্ছে, সেই জায়গাটাকে মিন করা হচ্ছে হিউমিড অঞ্চল। হিউমিড অঞ্চল মানে হচ্ছে যে জায়গাটাতে বৃষ্টিপাত হয়, সেটা প্রেসিপিটেশন, সেটা ড্রাই রিজিয়ন নয়। ক্যাপিটাল বি থাকা মানে সেটা ড্রাই রিজিয়ন। ড্রাই রিজিয়ন মানে সে জায়গায় অধঃক্ষেপণের তুলনায় বাষ্পীভবন বেশি হয়, অধঃক্ষেপণের তুলনায় বাষ্পীভবন সেখানে বেশি হয়, সেটাকে বলা হয় ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি, যে জায়গাতেই ক্যাপিটাল বি রয়েছে তার মানে সেটা ড্রাই রিজিয়ন, মানে সেখানে আমার অধঃক্ষেপণ কম হচ্ছে, প্রেসিপিটেশন বেশি হচ্ছে। ক্যাপিটাল বি আছে মানেই সেখানে অধঃক্ষেপণ কম হচ্ছে, প্রেসিপিটেশন বেশি হচ্ছে। আর যে জায়গাতে এ সি ডি ই আছে, সে জায়গাতে ডেফিনেটলি আমার অধঃক্ষেপণ বেশি হচ্ছে, বাষ্পীভবন কম হচ্ছে। এবার সবকটা তো একই জিনিস মিন করতে পারে না। আমি ক্যাপিটাল এ বলছি আবার ক্যাপিটাল ই বলছি, সবকটা জায়গা একই জিনিস মিন করতে তো পারে না। তাহলে কি হচ্ছে, তাহলে কোনো কোনো জায়গাতে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই সবকটাই আর্দ্র অঞ্চল, সবকটাই আর্দ্র, বাট এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা আমাদের টেম্পারেচারের উপর পার্থক্যটা আসছে। ক্যাপিটাল এ কাকে বলা হচ্ছে? ক্যাপিটাল এ মিন করছে এমন একটা জায়গা যে জায়গাটাতে কোনো রকম ঠান্ডা নেই, যে জায়গাটা শুধুই উষ্ণ, মানে তুমি বলতে পারো ক্রান্তীয় অঞ্চল। ভারতের মধ্যে দক্ষিণ ভারত, কর্কটক্রান্তি রেখার নিচের পোর্শনটা, ঠিক আছে, সেটা সেই জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে শুধুই আমার উষ্ণ অঞ্চল, সেখানে অ্যাজ সাচ আমার ঠান্ডা হয়ই না, সেই জায়গাটার মধ্যে ঠান্ডা নেই। সেই জায়গাটাতে কি হচ্ছে, সেই জায়গাতে প্রচন্ড মানে ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচারও সেটাতে আমাদের কোল্ডেস্ট মান্থের টেম্পারেচারও, সব থেকে ঠান্ডার সময়ও সেখানকার টেম্পারেচারটা 18 ডিগ্রি থেকে নিচে যাবে না। ওকে, প্রচন্ড ঠান্ডা কুলেস্ট মান্থ, তার টেম্পারেচারও সেখানে আমাদের 18 ডিগ্রি থেকে থাকবে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এ দক্ষিণ ভারত, মনে করে দেখো দক্ষিণ ভারত কখনোই প্রচন্ড ঠান্ডা হয় না, তাহলে দক্ষিণ ভারত এই জায়গাটার মধ্যে পড়বে, দক্ষিণ ভারত এই জায়গাটার মধ্যে পড়ছে। এরপরেরটা ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি আমি অলরেডি বলে দিয়েছি ড্রাই, যে জায়গাটার মধ্যে ইভাপোরেশনটা কম হচ্ছে, প্রেসিপিটেশনটা
কম হচ্ছে, অধঃক্ষেপণটা কম হচ্ছে, বাষ্পীভবনটা বেশি হচ্ছে, সেটা ক্যাপিটাল বি। ক্যাপিটাল সি কোনটা? যে জায়গাতে ক্যাপিটাল সি থাকবে সেটা আমরা কাকে বলবো? ক্যাপিটাল সি মিন করছে যে মাইল্ড উইন্টার, প্রচন্ড সাংঘাতিক ঠান্ডা নয়, প্রচন্ড সাংঘাতিক গরম নয়, মাইল্ড উইন্টার। ঠিক আছে, নর্মাল। কুলেস্ট মান্থের টেম্পারেচারও হচ্ছে 18 ডিগ্রি থেকে -3 এর মধ্যে থাকে। কুলেস্ট মান্থ সব থেকে ঠান্ডা জানুয়ারি, সেইখানকার টেম্পারেচারও 18 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে থাকছে, -3 এর মধ্যে থাকছে। ওকে, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি কাকে মিন করছে? ক্যাপিটাল ডি মিন করছে মিডল ল্যাটিটিউড রেনি ক্লাইমেট উইথ সিভিয়ার উইন্টার। ক্যাপিটাল ডি মিন করছে এমন একটা জায়গা যেটা মিড ল্যাটিটিউডে যাচ্ছে, মানে কর্কটীয় অঞ্চলে যাচ্ছে। মিড ল্যাটিটিউড মানে কর্কটীয় অঞ্চল, কর্কটীয় অঞ্চলে যাচ্ছে উইথ সিভিয়ার উইন্টার, প্রচন্ড ঠান্ডা। অ্যান্ড রেনি সিজন থাকছে, বৃষ্টি হচ্ছে, রেনি থাকছে, বৃষ্টি হচ্ছে, সিভিয়ার ঠান্ডা। কোন জায়গা হতে পারে? অরুণাচল প্রদেশ। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। এই সময় অরুণাচল প্রদেশ যাও, তোমাকে 2টো জ্যাকেট পরতে হবে। অ্যান্ড রেনি ক্লাইমেট, বৃষ্টিও খুব বেশি হয়। আর ক্যাপিটাল ই মিন করছে পোলার রিজন। ক্যাপিটাল ই থাকছে পোলার রিজন। পোলার রিজনে কি হয়? পোলার রিজনে কিরকম টেম্পারেচার হয়? প্রচন্ড ঠান্ডা। পোলার রিজনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা এবং শুধুই ঠান্ডা, ওখানে রেনের অত এফেক্ট থাকে না, ওখানে তো রেনের এফেক্ট থাকে না। তো পোলার রিজন মানে হচ্ছে যে জায়গাতে শুধুই ঠান্ডা থাকছে এবং খুবই ঠান্ডা থাকছে, সেটা হচ্ছে পোলার রিজন। ওকে, আমি কি ভাষাতে বোঝাচ্ছি বাবা? আমি কি ভাষাতে বোঝাচ্ছি? ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি। লোকেশন দেখে নাও। বুঝতে পেরেছো? যতটা বলেছি ততটা বুঝতে পেরেছো? যতটা বলেছি ততটা বুঝতে পেরেছো? চারটা মুখস্থ করতে হবে। আমি এতক্ষণ ধরে বলার পর বলছি ম্যাম বাংলাতে বলুন। এইটা ডি, এইটা ই, ই হচ্ছে এটা। কাশ্মীরে বৃষ্টি হয় না, ক্যাপিটাল ডি মানে সেখানে বৃষ্টি হবে, কাশ্মীরে বৃষ্টি হয় না অত। লে হচ্ছে কোল্ড ডেজার্ট, ভারতবর্ষের লে হচ্ছে কোল্ড ডেজার্ট, তো কাশ্মীরে আমার অত বৃষ্টি হয় না। এত পর্যন্ত ক্লিয়ার? এত পর্যন্ত ক্লিয়ার? আমি আগে বুঝিয়ে নিই তারপর প্রশ্ন বলি। এত পর্যন্ত ক্লিয়ার? এর পরেরটাতে আসছি, যেটা সেকেন্ড লেটার। সেকেন্ড লেটার যেটা আমাদের ক্যাপিটালে হবে। আমি এখনো কোনো জায়গা ধরে বলিনি, একটু ওয়েট করে যাও, নিজে আইডেন্টিফাই করো, তাহলে বুঝতে পারবে। সবটা বলে নি, তারপর নিজেরাই আনসারটা করতে পারবে। সি মানে টেম্পারেচারটা কত বলেছি বলো তো? সি মানে ক্যাপিটাল সি এর টেম্পারেচারটা কত বলেছি? ক্যাপিটাল সি এ বলেছি এখানে মানে মাইল্ড উইন্টার হয়। পশ্চিমবঙ্গে কি খুব ঠান্ডা খুব গরম সেরকম হয়? তাহলে ক্যাপিটাল সি থাকতে পারে।
তারপরেরটা হচ্ছে আমাদের সেকেন্ড লেটার, যেটা আমাদের ক্যাপিটাল রয়েছে। দুটো ক্যাপিটাল লেটার দেখালাম। প্রথমটা হয়ে যাচ্ছে আমাদের একটা ক্যাপিটাল, যেটা আমাদের প্রেসিপিটেশন এবং টেম্পারেচার উপর বেস করে হচ্ছে, সেটা একটা। আর সেকেন্ড এরটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের উদ্ভিদ। কোপেন ক্লাসিফিকেশনটা করেছিলেন সেখানকার টেম্পারেচার এন্ড ভেজিটেশনের সাথে রিলেশন দেখিয়ে। ভেজিটেশনের সাথে যে রিলেশনটা রয়েছে তার মধ্যে তিনি রিলেশনটা করেছিলেন, তাই তো? তো সেকেন্ড যে ক্যাপিটাল লেটারটা রয়েছে, সেকেন্ড ক্যাপিটাল লেটার ডিনোট করছে সেখানকার উদ্ভিদকে। ঠিক আছে? যদি কোনো জায়গায় সেকেন্ড লেটার ক্যাপিটাল থাকে, যদি থাকে, সব জায়গায় থাকবে এরকম নয়, বাট যদি কোনো জায়গায় সেকেন্ড লেটার ক্যাপিটাল থাকবে, তাহলে সেটা ইন্ডিকেট করবে সেখানকার উদ্ভিদকে। ওকে, কি হচ্ছে দেখো, যদি কোনো জায়গায় ক্যাপিটাল এস থাকে, সেকেন্ড লেটার, ভালো করে মাথা ঢুকিয়ে রাখো, সেকেন্ড লেটার ক্যাপিটাল এস ইন্ডিকেট করছে সেখানকার উদ্ভিদ, সেখানকার স্টেপ জাতীয় উদ্ভিদ, মরুপ্রায় ধরনের উদ্ভিদ, মরুপ্রায় ধরনের উদ্ভিদ, যেটা অ্যাকচুয়ালি মরু নয়, মরুপ্রায় ধরনের উদ্ভিদ, যেটা অ্যাকচুয়ালি মরু নয়। ওকে, আর যদি কোনো জায়গাতে ডাব্লু থাকে, ডাব্লু কি মিন করছে, সেটা হচ্ছে পুরোপুরি ভাবে মরু অঞ্চলের উদ্ভিদ। কোনো জায়গায় ডাব্লু রয়েছে, সেটা মিন করছে পুরোপুরি ভাবে মরু অঞ্চলের উদ্ভিদ। ঠিক আছে? ক্যাপিটাল এস রয়েছে মানে সেটা সেকেন্ড লেটার ক্যাপিটাল এস, মানে সেটা মরু প্রায় ধরনের উদ্ভিদ। মরু প্রায় মানে হচ্ছে মরুভূমি থেকে জাস্ট একটু বেরিয়ে, মরু প্রায় ধরনের উদ্ভিদ। আর ক্যাপিটাল ডাব্লু থাকা মানে সেটা পুরোপুরি মরু অঞ্চলের উদ্ভিদ। কোনো জায়গায় ক্যাপিটাল ডাব্লু আছে মানে সেটা ডেজার্ট, কোনো জায়গাতে ক্যাপিটাল ডাব্লু আছে মানে সেটা মরুভূমি। ওকে, ক্যাপিটাল টি মানে হচ্ছে তুন্দ্রা, ক্যাপিটাল টি থাকা মানে হচ্ছে তুন্দ্রা। তুন্দ্রা মানে হচ্ছে একদম প্রচন্ড ঠান্ডা জায়গার যে উদ্ভিদগুলো হয়, একদম প্রচন্ড ঠান্ডা জায়গায় যে উদ্ভিদগুলো হয় সেটা হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে? সেটা হচ্ছে তুন্দ্রা। এত পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এত পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এর পরেরটাতে আসছি যে স্মল লেটার গুলো। এটা ক্যাপিটাল টি, হ্যাঁ, এটা ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল এস। এর পরেরটা আসছি স্মল লেটার গুলো। সেকেন্ড ক্যাপিটাল লেটারটা হচ্ছে উদ্ভিদের। সেকেন্ড লেটার যদি ক্যাপিটাল থাকে সেটা হচ্ছে উদ্ভিদের। তুন্দ্রা হচ্ছে যেখানে প্রচন্ড ঠান্ডা, তুন্দ্রা হচ্ছে পৃথিবীতে যদি আমি ক্লাসিফিকেশন করি উদ্ভিদের, তাহলে তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তুন্দ্রা হচ্ছে প্রচন্ড ঠান্ডার জায়গা, পোল বলতে পারো, অলমোস্ট পোলার রিজিয়ন, সেই অঞ্চলে যে উদ্ভিদগুলো হয় তাকে বলা হয় তুন্দ্রা। এরপর হচ্ছে স্মল লেটার, এরপর হচ্ছে ছোট হাতের লেটার। ছোট হাতের লেটারে ছোট হাতের এ যদি বলা হয়, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, এগুলোতে তুন্দ্রা অঞ্চলে উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই জায়গাগুলোর উদ্ভিদটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদ। ছোট হাতের এ যদি বলা হয়, ছোট হাতের এ হচ্ছে সেখানে হট সামার। যদি কোনো জায়গাতে ছোট হাতের এ থাকে সেটা মিন করছে হট সামার এবং টেম্পারেচার 22 ডিগ্রি থেকে বেশি। কোপেন চাইলে ছোট হাতের এ ভারতবর্ষে দেখাতে পারতেন, বাট কোপেন এটা দেখাননি। ছোট হাতের সি আছে মানে সেটা কুল সামার। কোনো জায়গায় ছোট হাতের সি আছে সেটা মিন করবে কুল সামার, সামারটাও সেখানে ঠান্ডা। ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রির মধ্যে, ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচারও 22 ডিগ্রির মধ্যে। ছোট হাতের এফ মানে নো ড্রাই সিজন, এমন জায়গা যেখানে কোনো ড্রাই সিজন নেই, সবটাই উষ্ণ, নো ড্রাই সিজন। ছোট হাতের ডাব্লু মিন করছে ড্রাই সিজন ইন উইন্টার, উইন্টারে ড্রাই, পুরো ভারতবর্ষই অলমোস্ট উইন্টারে ড্রাই। ছোট হাতের ডাব্লু অলমোস্ট পুরো ভারতবর্ষই উইন্টারে ড্রাই যাচ্ছে। এরপর আসছে ছোট হাতের এস। ছোট হাতের এস মানে হচ্ছে ড্রাই সিজন ইন সামার,
সামারে এটা ড্রাই, বাকি সময় নয়, বাট সামারে ড্রাই। যেমন করমন্ডল উপকূল, তামিলনাড়ু, সামারে ড্রাই। জি মানে হচ্ছে গঙ্গা ডেল্টা, জি মানে হচ্ছে গঙ্গা, যেখানে গঙ্গা নদীর অববাহিকা রয়েছে, জি গঙ্গা ডেল্টা। আচ্ছা, এইচ মানে হচ্ছে এমন জায়গা যেখানে ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচার 18 ডিগ্রি থেকে বেশি, ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচারও 18 ডিগ্রি থেকে বেশি, সেটা হচ্ছে এইচ। আর লাস্টেটা হচ্ছে এম, এম মানে হচ্ছে মনসুন, যেখানে মনসুনের এফেক্টটা সব থেকে বেশি, এমন একটা জায়গা যেখানে মনসুনের এফেক্ট সব থেকে বেশি হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল ভাগটা। যদি একটু আগে জিজ্ঞেস করছিলে ম্যাম ওয়েস্ট বেঙ্গল কার মধ্যে যাবে, ওয়েস্ট বেঙ্গল গঙ্গা ডেল্টার মধ্যে যাচ্ছে, জি থাকছে। সি মানে হচ্ছে যেটা মাইল্ড উইন্টার, ডাব্লু মানে শীতকাল শুষ্ক, তাহলে এইটা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওকে, না একবার তোমরা রিপিট দেখে নিও ক্লাসে। ক্যাপিটাল বি আছে মানে সেটা ড্রাই রিজিয়ন, ক্যাপিটাল ডাব্লু আছে মানে মরু অঞ্চলের উদ্ভিদ, এইচ আছে মানে গরমকালটা 18 ডিগ্রির বেশি, ছোট হাতের ডাব্লু আছে, ছোট হাতের ডাব্লু মানে হচ্ছে ড্রাই সিজন ইন উইন্টার। এইরকম করে এক একটা কোনটা কোনটা মিন করছে সেটাকে এটাকে দেখতে হবে। ছোট হাতের এইচ মানে হচ্ছে অ্যানুয়াল টেম্পারেচারটা 18 ডিগ্রি থেকে বেশি, সবকটা লেখা আছে কোনটা কাকে কি মিন করছে। তোমাদেরকে প্রশ্নটা এইরকম ভাবে আসে, যেখানে একটা রকম চার্ট দেওয়া হয় যে এই যে জায়গাটা এ এম ডাব্লু, এম মানে মনসুন, যেখানে মনসুনের এফেক্টটা সব থেকে বেশি হয়। না, নিরক্ষীয় অঞ্চল যদি হয়ে যায় তাহলে সেটা আমাদের ক্যাপিটাল এর মধ্যে চলে আসবে, যার নিচ থেকে নিরক্ষরে মানে ক্রান্তীয় অঞ্চলটা হচ্ছে সেটা আমাদের এটার মধ্যে চলে আসবে, এর মধ্যে চলে আসবে। তো এখানে দেখো এ এম ডাব্লিউ, এ মানে হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ জায়গাটা, এম মানে হচ্ছে মনসুন, ডাব্লিউ মানে হচ্ছে ড্রাই সিজন ইন সামার, উইন্টার। তো এটা কোন জায়গাতে পড়ছে, এমন একটা জায়গা যেটা অত্যন্ত উষ্ণ, যেখানে মনসুনের এফেক্টটা খুব বেশি, যে জায়গাটাতে শীতকাল শুষ্ক, তাহলে সেটা কোন জায়গা, সেটা হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন কোস্ট। তো ওই এএমডব্লিউ কোন জায়গাটাতে পড়ছে, এইরকম টাইপের প্রশ্ন আসে। এএমডব্লিউর ফুল ফর্মটা কি আসছে, এএস এটার ফুল ফর্মটা কি আসছে, এইরকম জিনিসটা পড়তে হবে। এইটা এই চারটাকে মুখস্থ করতে হবে, চাইলে এইটাকে বাদ দিতে পারো, ওইটা এবং এইটা মুখস্থ করতে হবে। এবং এই চারটারই বাংলা ভার্সনটা হচ্ছে এইটা, এইটারই বাংলা ভার্সনটা হচ্ছে এইটা। তো তোমাদেরকে কোন জায়গাটা, সেটা কোনটা দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, সেটা কোন জায়গার মধ্যে পড়ছে এবং তার বৈশিষ্ট্য কি, এইটাকে মুখস্থ করতে হবে। এটা বাংলা এবং ইংলিশে দুটোতে দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমার টোটাল কোপেনের ক্লাসিফিকেশন। ওয়েস্ট বেঙ্গলের জন্য কোপেন আলাদা করে কোনো চার্ট করেনি বাবা। ওয়েস্ট বেঙ্গলে দুটো জায়গা আসছে, একটা আসছে এএস, একটা আসছে সিডব্লিউজি। এই জিনিসটাকে একটু দেখে রেখো যে ভারতবর্ষ উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পড়ছে। কিছু কিছু বায়ু প্রবাহ সেটা কোথায় কোথায় প্রবাহিত হয়, আঁধি কোথায় প্রবাহিত হয়, কালবৈশাখী কোথায় প্রবাহিত হয়। আসামে কালবৈশাখীকেই বলা হয় বাড্ডাই শিলা। আম্র বৃষ্টি কোথায় হয়, কারণ কফি বৃষ্টি, চা বৃষ্টি কোথায় হয়, কোন কোন বৃষ্টিগুলো কোথায় হয়ে থাকে। দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে পাঞ্জাব হরিয়ানা, যেখানে পশ্চিমী ঝঞ্ঝা হয়ে থাকে, আর করমণ্ডল উপকূল। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোথায় থাকে, পাঞ্জাব হরিয়ানাতে, জম্মু কাশ্মীরে। বৃষ্টির ছায়া অঞ্চল কোনটা, সবকটা আমি আগের দিন ক্লাসে বলেছি। মেঘালয়ের রাজধানী শিলং, এটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকের পোর্শনটা, সেটাও হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এগুলোকে নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি। ক্লাইমেট আমার শেষ, ক্লাইমেট শেষ। না, এই পোর্শনটা বাংলা ইংলিশ নেই।
বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? না হলে একটুখানি বাড়িতে গিয়ে 2-3 বার করে ক্লাসটাকে একটু দেখে নিও, যদি কোনো ডাউট থাকে দুবার অ্যাটলিস্ট ক্লাসটাকে দেখে নিও। একবার দেখলেই আই গেস বুঝতে পারবে, তারপরও প্রবলেম হলে আরেকবার দেখে নিও। ঠিক আছে, চল টাটা।